সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় শো টক উইথ নাহারে। সাথে আছে আমি হাসিনা আনসার নাহার, এবং যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সাথে, জানি তার জীবনের গল্প, শুনি তার অভিজ্ঞতা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রতি পর্বের মতোই আমাদের আজকের পর্বেও একজন অতিথি আমন্ত্রিত আছেন। তিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট এবং ট্রেনার। চলুন দর্শক, আমরা নুসরাত জাহান সোনিয়ার কাছে চলে যাই। নুসরাত জাহান সোনিয়া, কেমন আছেন আপনি? আপনাকে চমৎকার লাগছে দেখতে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমিও খুব ভালো আছি। কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? এই তো মেকআপ, সংসার, হাজবেন্ড, বেবি, সবকিছু নিয়ে চরম ব্যস্ত। হ্যাঁ, চরম ব্যস্ত, মানে জীবন মানেই ব্যস্ত। হ্যাঁ, রাইট। আপনার মেকআপ জগতের পথ চলাটা শুরু কিভাবে? আমি আসলে ছোটবেলা থেকেই মেকআপ নিয়ে থাকতে খুব পছন্দ করতাম। এক্সপেরিমেন্ট করতেন ছোটবেলা থেকে? ছোটবেলা থেকেই যে একটু হয় না টুকিটাকি, মানে এক একজনের এক এক রকম মন মানসিকতা। কেউ একটু খেলতে পছন্দ করে, কেউ একটু মেকআপ করতে পছন্দ করে, কেউ একটু পড়াশোনা বেশি করতে পছন্দ করে। তো আমার পড়াশোনার পাশাপাশি মানে মেকআপের প্রতি খুব লোভ ছিল। তো ওইখান থেকেই আসলে ইচ্ছা শক্তিটা ছিল যে বড় হয়ে আমি মেকআপ আর্টিস্ট হব। কিন্তু তখন তো অনেক ছোট ছিলাম, বুঝতে পারিনি যে সামনে আগাতে হলে কিভাবে এতটা পথ পাড়ি দিতে হবে বা জার্নি করতে হবে। তো ওই দিক থেকে আসলে খুব কঠিন হয়ে গিয়েছিল। তো যে ফ্যামিলিতে আমার বিয়ে হয়ে যায়, আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়ে যায়, কিন্তু যে সময় আমার বিয়ে হয়ে যায় ওই সময়টাতে আসলে ওই ফ্যামিলি থেকে একজন মেকআপ আর্টিস্ট হয়ে ওঠা, বের হয়ে আসাটা মানে এটা অনেক ব্যাপার, অনেক ব্যাপার। কারণ আমার মানে আমি যে ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে ওই ফ্যামিলিটা আসলে মোটামুটি ধার্মিক ফ্যামিলি, মানে নামাজি ফ্যামিলি। আমার শ্বশুর শাশুড়ি হজ করে এসেছেন, মানে দাদা শ্বশুর দাদি শাশুড়ি তারা হজ করে এসেছেন। সেই ফ্যামিলি থেকে এই যে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে আসলে কল্পনা করা খুব টাফ ব্যাপার। তারপরেও তো আপনি আপনার আত্মবিশ্বাস, ধৈর্য এবং একাগ্রতা, কাজের প্রতি ভালোবাসা থেকেই কিন্তু আজকে এই পর্যায়ে চলে এসেছেন বলেই আজকে আপনি আমাদের সাথে আছেন, এবং দর্শকও আপনাকে সেভাবেই নিয়েছেন। ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা কেমন আপনার? কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। কারণ যখন ইন্টারন্যাশনাল ভাবে কাজ করেছিলাম, প্রথমে একটু নার্ভাস ছিলাম যে কিভাবে কি করব। একদমই নতুন মানে জার্নিটা করার পরে যে আমি কিভাবে এখান থেকে নিজেকে বের করতে পারবো, কিভাবে কাজটা প্রপারলি আমি করতে পারবো। কিন্তু তারপরে সবকিছু প্রপারলি করতে পেরে নিজেকে খুব ভালো লেগেছে। ওইখান থেকে সবকিছু তাদের টেকনিক, ওয়েদার বুঝে, আমাদের বাংলাদেশের প্যাটার্ন আর তাদের প্যাটার্ন তো কখনোই এক না, ওইভাবে আসলে মানে শেখা। আচ্ছা, বাংলাদেশে মানে বিদেশের প্রশিক্ষণ আর আমাদের দেশের কাজের পরিবেশ, এই দুইটার মধ্যে আপনার কি কি পার্থক্য মনে হয়? পার্থক্য তো ডেফিনেটলি অনেক বেশি, কারণ বাংলাদেশের ওয়েদার আর বাহিরের বিদেশের ওয়েদারটা একদমই অন্যরকম। তো আমাদের এখানে যদি গরম থাকে ওদের ওখানে শীত থাকে, আবার ওদের ওখানে শীত থাকলে আমাদের এখানে গরম থাকে। তো পুরাটাই আসলে প্যাটার্নটা অন্যরকম। তো বাংলাদেশের ওয়েদার বুঝে আমাদেরকে ওইভাবেই কাজটা শিখে উঠে তারপরে করতে হয়। আর একটা জিনিস হচ্ছে, আমাদের বাংলাদেশের মেকআপ, আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি, মেকআপটা আমরা বাংলাদেশের যারা মেয়েরা আছে, আমরা বাংলাদেশে কিন্তু সবচেয়ে কালারফুল মেকআপ হয়। আমরা সবসময় আর কি চমলকও থাকতে পছন্দ করি, লিপস্টিক, তারপর হচ্ছে অবশ্যই সেই জায়গা থেকে আমরা অনেক বের হয়ে আসছি। এখন আর ওই আগের মতো এত কালারফুল মেকআপ হয়তো আমরা করি না, একটু স্মুথলি থাকতে পছন্দ করি। ট্রেনার হিসেবে নতুন মেকআপ আর্টিস্টদের জন্য আপনি কি কি শেখান বা জোর দেন, বা কোন জায়গাগুলোতে? আসলে যারা নতুন মানুষ, একটা মেয়ে যখন নতুন আসে, তো নতুন আসলে দেখা যায় কি যে অনেকের ক্ষেত্রে সে ব্রাশ কিভাবে ইউজ করতে হবে সে কিন্তু জানে না, কোন ব্রাশের কি কাজ সেটাও জানে না। তো তাকে আগে বেসিকটা আমার শেখাতে হবে। যদি বেসিকটা আমি না শেখাই তাহলে কিন্তু সে কখনোই মানে আপার লেভেলে কাজ করতে পারবে না। হ্যাঁ, তো
আগে বেসিকটা শিখে তারপরে হচ্ছে তাকে নিজেকে তৈরি করে নিতে হবে, এমনকি ওই তৈরি করার জায়গাটা যে ট্রেনার আছে তাকে করে দিতে হবে। এটাই রাইট। আগে বেসিক না জানলে কখনোই তার মেকআপ বা শ্যাডো কিভাবে কি ইউজ করতে হবে, কোন কালারের সাথে কোন কালার ম্যাচিং করতে হবে, এটা মানে আসলে বেসিক না হলে অ্যাডভান্সে কিভাবে যাবে? অ্যাডভান্স কোনোভাবেই সম্ভব না। কিন্তু কিন্তু করতে হবে তারপরে অ্যাডভান্সে কিন্তু তাকে যেতে হবে। আমাদের দেশের যে বিষয়টা দেখি সবকিছুতে, শুধু আপনার এই মেকআপের বিষয়ে না, মানে বেসিকটা ওইভাবে না জেনে আগে অ্যাডভান্সে যেতে চায়, মনে করে ওইটাতে গেলেই বুঝি বেসিক কোনো বিষয়ই না তাদের কাছে। মোস্ট ইম্পর্টেন্ট বেসিক, হ্যাঁ। বেসিক আগে জানতেই হবে। বেসিক ছাড়া কখনোই এই মেকআপটা প্রপারলি কোনোভাবেই করা সম্ভব না, কোনোভাবেই না। বাংলাদেশ বিউটি ইন্ডাস্ট্রি নিয়ে আপনার মূল্যায়ন কি? এখন আমরা আসলে মানে কোথায় দাঁড়িয়ে আছি? দেখেন, একটা সময় কিন্তু এই মেকআপ জিনিসটাকে সবাই একটু অন্য ওয়েতে দেখতো, মানে এই মেকআপ একজন, কিন্তু এখন তো আর সেটা নেই। হ্যাঁ, জায়গাগুলো একজন থেকে তো beautician, নিশ্চয়ই বেরিয়ে হ্যাঁ, এসেছে। অবশ্যই অবশ্যই অনেক বের হয়ে আসছি। একটা সময় ছিল যে পার্লার আলী এরকম ভাবেও অনেকেই গ্রাম অঞ্চলে ডাকাডাকি করতো। আমারও দেখা যে একজন মেকআপ আর্টিস্ট, একটা মেয়ে, সে কেন মেকআপ শিখবে, এত মেকআপ করবে, সে কেন পার্লার দিবে, বিউটিফিকেশনে ঢুকবে, এটা আসলে কি মানে অনেকেই অনেক রকম ভাবে নিত। কিন্তু সেই জায়গা থেকে আসলে আমরা সেই গণ্ডিটা পেরিয়ে আজকে এই জায়গাতে আসতে পেরেছি। আমাদের বাংলাদেশের মেয়েরা সবাই মানে এখন অনেক ভালো ভালো কাজ করছে, ভালো ভালো জায়গায় যাচ্ছে, তারা মেকআপ নিয়ে কাজ করছে, অনেক অনেক উন্নতি হয়ে গেছে এখন অনেক, মানে মন মানসিকতা অনেকটা উন্নত হয়েছে। মানুষের মন মানসিকতা অনেক চেঞ্জ হয়ে গেছে। কোন কাজটা আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল বলে মনে করেন? আসলে কোনো কাজই আমার কাছে স্মুথ ছিল না শুরু থেকেই। আমি কোন কাজটা বলতে মানে ধরেন যেটা আপনার জীবনকে একদম চেঞ্জই করে দিল, একটা ভালো কিছু আনলো, কোন সময়টা ছিল? কোন সময়টা বলতে আমার 3টা বেবি যখন হয়ে যায়, যখন দেখলাম যে ওরা মোটামুটি নিজেরা বাসায় থাকতে পারবে, ঠিক সেই সময়টায় আমি আসলে মেকআপের পিছনে বেশিটা সময় দিয়েছেন এবং সাকসেসও হয়েছেন। এবং কি আমি তখন মনে করেছি যে আমার এই জায়গাটাতে সাকসেসফুল হতেই হবে, কারণ যেখান থেকে আমাকে আসলে ছেড়ে দেওয়া হয়েছে যে কাজটার জন্য, সেই কাজে আমাকে নাম্বার 1% হতে হবে, এটা আমার লক্ষ্য ছিল। আপনার লক্ষ্যটা আপনি স্থির রেখেছেন বলে আজ আপনি এই পর্যায়ে আসতে পেরেছেন। অনেক দর্শক অনেকেই কিন্তু অনেক ধরনের উদ্যোগ গ্রহণ করেন যে তিনি এটা করবেন, কিন্তু ওই যে কি হয়, 2 পা এগিয়ে 5 পা পিছিয়ে যায়, যে আমি কি পারবো। হয়তো বা অনেকের ওইভাবে মূলধন থাকে না, বা ভাবে যে আমার ওইভাবে জনশক্তি নেই, আমার ভালো পরামর্শক নেই, মানে অনেক দ্বিধা দ্বন্দ্বে কিন্তু বিশেষ করে আমরা যারা নারীরা আছি, আমরা নিজেদের বিজনেসটাকে রান করে নিয়ে যাই। কিন্তু তারাই টিকে যায় যারা আত্মবিশ্বাসী হয়, কর্মঠ হয়, এবং মানে নিজের প্রতি যে একটা বিশ্বাস, আমি এটা করতে পারবো, ও পারছে, আমি কেন পারবো না, আমি একটু নলেজ নিয়ে আমি আমার স্কিলটা বাড়াই, আমার অ্যাটিটিউডটা ঠিক করি। এই বিষয়গুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের লক্ষ্যে আমরা অবশ্যই পৌঁছাবো। পড়ালেখার বিকল্প কিছুই নেই। যেমন আপা কিন্তু মেকআপ আর্টিস্ট হিসেবে এসে উনি দেশে এবং দেশের বাইরেও প্রশিক্ষণ নিয়েছেন। উনি ওনার ক্যারিয়ারের যা যা দরকার উনি সব কিছুই কিন্তু প্রশিক্ষণ নিয়েছেন। তেমনি দর্শক, আমরাও যদি আমরা যে ক্যারিয়ারটা শুরু করতে চাই, সেই ক্যারিয়ারের পেছনে যদি সময় দিয়ে আমরা স্কিলড হই, আমরা শিখি, শেখার কোনো শেষ নেই, তাহলে কিন্তু আমরাও আমাদের ক্যারিয়ারে ওনার মতো সাকসেস ওম্যান হতে পারবো। আপনার কাজের মাধ্যমে কোন ধরনের বার্তা বা সৌন্দর্যের বোধ ছড়াতে চান? মানে কাজের মাধ্যমে কি আসলে বোঝাতে চান নারীদেরকে? আসলে সৌন্দর্য বলতে তো নারীদের মন মানসিকতার ভেতরে লুকিয়ে থাকে। একটা মেয়ের সৌন্দর্য হলো মন মানসিকতা। তার বাইরে যদি আমরা দেখি, ওই যে আগে ধর সুন্দরী, তারপর হচ্ছে ব্রহ্মচারী, বিষয়টা হচ্ছে সেরকম। তো দেখতে যাকে ভালো না লাগে আসলে তার সাথে মানে কোনো কিছুই যায় না, হয়তো বা আমাদের ভালো লাগে না। আমার মেসেজটা হচ্ছে যে কেউ যদি কোনো কাজ প্রপারলি ভাবে করতে চায়, দেন কেউ যদি মনে করে যে আমি আজকে থেকে আগামী 5 বছর পরে আমার নিজেকে আমি কোন জায়গায় দাঁড় করাতে চাই, দেখতে চাই, সেই টার্গেট নিয়ে যদি কেউ
মানে আগাতে চাই লাইফে, তাহলে আমার মনে হয় যে প্রপারলি সেই কাজটা সে করতে পারবে। তবে অবশ্যই লেগে থাকতে হবে, যে কাজের মধ্যেই সে পড়ে থাকুক না কেন, যদি মনে করে যে আমি এই কাজটা নিয়েই থাকবো, অবশ্যই তাকে পরিশ্রম করতে হবে, অবশ্যই তাকে কাজ করতে হবে, এবং কি সামনে যাওয়ার জন্য তাকে ওই কাজটা প্রপারলি করতে হবে, এমনকি অনেকটা সময় নিয়ে করতে হবে। হুটহাট করে কোনো জিনিসই আসলে সম্ভব না। আমরা হয় না একটা কথা, যে আমি হুটহাট করে একটা কাজে চলে গেলাম, আমি এই হয়ে গেলাম সেই হয়ে গেলাম, এরকম কিন্তু না। আজকে আমি নিজেকে তৈরি করেছি, একদিন দুই দিনে কিন্তু না। আমার এখানে অনেকটা শ্রম দিতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কিছু কিন্তু ম্যানেজ করে আজকে কিন্তু আমি এই জায়গাতে বসেছি। মানে সময় দিতে হবে, ধৈর্য সময় দিতে রাখতে হবে, হবে। ধৈর্য রাখতে হবে, দেন ওই কাজটাকে প্রপারলি ফোকাস করতে হবে যে আমি কি করছি, আদৌ এই কাজটা আমি প্রপারলি করতে পারছি কিনা, যে জায়গাটার মধ্যে আমার কমতি আছে। আমি কিন্তু জানি আমার কোন জায়গাটার মধ্যে কমতি আছে। আপনি বুঝতে পারবেন আপনার কোন জায়গাটায় আপনি ফোকাস দিতে পারবেন বেশি, মানে ফোকাস দেওয়া দরকার, তো ওই জিনিসটাকেই কিন্তু ফোকাস করতে হবে। তা না হলে কিন্তু আপনি পারবেন না। আমি এই পারি সেই পারি, মানে দিন শেষে আমি ঘোড়ার ডিম কিছুই পারে না, এটা বললে হবে না। অবশ্যই মুখে বলা আর কাজে করে দেখানো দুটো কিন্তু দুই ভিন্ন। আচ্ছা, কে বা কি আপনাকে এই পেশায় অনুপ্রাণিত করেছে? এই পেশায় আসলেন আসলে কার অনুপ্রেরণায়? আসলে ওইভাবে যদি বলি তাহলে বলবো এটা একান্তই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এই জায়গাটাতে আসার আগে আমাকে কেউ কখনোই সাপোর্ট করেনি। মানে আমি বলবো যে আমার লাইফে যারা আছেন, আমি যাদেরকে নিয়ে আমার লাইফে বেঁচে আছি, তাদের সবাইকে আমি মানে ওভারকাম করে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। তবে অবশ্যই মানে ফ্যামিলির কথা, যদি ফ্যামিলিতে মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি, মানে বাবার বাড়ি শ্বশুর বাড়ি কেউই রাজি ছিলেন না। একমাত্র আমার ভিতরেই এই জিনিসটা ছিল যে আমি এটা নিয়ে কাজ করব, এটার ভিতরেই আমি থাকবো। আমার হাজবেন্ড প্রথম দিকে একদমই রাজি ছিলেন না, কারণ যে ফ্যামিলিতে থেকে আমি হচ্ছে যে সংসার করছি, সেই ফ্যামিলি থেকে, যেটা আমি শুরুতেই বললাম যে একটু ধার্মিক টাইপের ফ্যামিলি, সেই ফ্যামিলি থেকে আসলে মেকআপ জিনিসটা, কারণ সাজগোজ ব্যাপারটা তো তারা আসলে নিতে পারবে না। যে বৌমা হয় না, একটু নামাজি হবে, একটু হিজাবি হবে, একটু বরখা পরবে। আমি বরখা পরি এনি টাইম, কিন্তু দেখা যায় যে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করলে তো অবশ্যই আমার একটু সাজগোজ, যেহেতু আমি এই যে মেকআপ আর্টিস্ট, তো সেই ক্ষেত্রে আমার সাজগোজের একটা ব্যাপার থাকে, তো এইগুলো নিয়ে আমার নাড়াচাড়া করতে হয়। তো দেখা যায় যে ওই জায়গায় থেকে আসলে এই মানে জার্নিটা অবশ্যই অনেক কষ্টের ছিল। তবে হাজবেন্ডকে অনেক বোঝানোর পরে তখন মানে বুঝতে পারলো জিনিসটা, যে আসলে এই জিনিসটা আমার খুব ভালো লাগার একটা জায়গা। এই জিনিসটা ছাড়া আসলে লাইফে আমি হ্যাপি থাকলেও হয়তো বা আমার একটু কমতি থাকবে, আমার সুখের মধ্যে কমতি থাকবে, ভালো লাগা কি জানি নেই এরকম একটা। যখন উনি বুঝতে পারলেন বিষয়টা, যে না এই জিনিসটা ছাড়া সব সময় একটা বুকের ভিতরে কষ্ট কাজ করে, তখন উনি আমাকে বললেন যে ঠিক আছে তুমি কাজটা করো। তবে একটা জিনিস ওর সবসময় আমার প্রতি একটা বিশ্বাস ছিল, যে আমার ওয়াইফ যে জায়গায় যাবে সে জায়গায় অবশ্যই নাম্বার 1 হয়ে বের হয়ে আসবে। তার শুরু থেকেই, প্রথম দিক থেকেই মানে আমার প্রতি তার একটা বিশ্বাস ছিল। সে পড়াশোনার জায়গাটা হোক, যে কোনো কাজের জায়গাটা, আপনাকে কেউ হারাতে পারবে না। হ্যাঁ, মানে কিছু না কিছু একটা অর্জন করে আসবে। সে সবসময় একটা কথা বলে যে আপনাদের কি লাভ ম্যারেজ? না, লাভ ম্যারেজ না। কত বছর হলে বিয়ে হয়েছে? এই তো 18-19 বছর। বাহ, বেশ ভালো সময়। এতটা সময়ে আসলে আপনাকে উনি বুঝতে পেরেছে যে আপনি আসলে মানে কতটা সফল হতে পারেন, সেই জায়গা থেকে উনি আপনাকে অনুপ্রেরণা দিয়েছেন। প্রথমে আসলে বুঝতে পারেনি, কিন্তু আপনি আপনার কাজ দিয়ে বুঝিয়েছেন, আমার অ্যাক্টিভিটিস দিয়ে আমি বুঝিয়েছি। সে সবসময় একটা জিনিস মনে করে আমি সংসার করলেও প্রপারলি ভাবে করতে পারবো। আমি বাচ্চাদের ক্ষেত্রেও একদম নাম্বার 1% যে বেবিদের কোথায় কি লাগবে, কোন টিচার দিলে ভালো হবে, কোন স্কুলে পড়ালে ভালো হবে, কোন জিনিসটা কি করতে হবে, সম্পূর্ণই সে আমার উপর ডিপেন্ড করে। এবং কি আপনি একটা জিনিস মানে আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে ও সব সময় যে জিনিসটা ফিল করতো যে আমি এই মানুষটাকে ছেড়ে দিলে দিন শেষে আমার কাছে এসে আসবে, এমনকি যে দেখি একটু ছেড়ে দিয়ে কি হয়।
তো আমি সেই বিশ্বাসের উনিও জায়গা এক্সপেরিমেন্ট চালিয়েছে। তো আমি সেই জায়গা থেকে আমিও নিজেকে মনে মনে ভাবলাম যে আসলে যে মানুষটা আমাকে দিন শেষে একটা কাজের জন্য ছেড়ে দেয়, তো তার আসলে বিশ্বাসটা আমার বিশ্বাসের রাখা উচিত। মর্যাদা তো অবশ্যই আমাকে অবশ্যই। রাখতে হবে। কিন্তু উনি যদি আপনাকে একদম বন্দি করে রাখতো তখন কিন্তু আপনার মধ্যে একটা আসলে কষ্ট, মাঝে একটা মাঝে আক্রোশ চলে আসতো। আসলে মাঝে মাঝে অনেক সময় কষ্ট লাগে, অনেক ধরনের আমাদের মধ্যে হয় না যে সবকিছু আসলে বলা যায় না, মানুষের right. পার্সোনালিটি বলতে কিছু থাকে। তো ওই জিনিসগুলা নিজে নিজে আমার ওভারকাম করতে হয়েছে। একটা জায়গা আছে যে আমি যেতে চাচ্ছি, সেখানে আমার দরকার, অনেক সময় হয়েছে যে না যাওয়া যাবে না, পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় যেতে পারেননি অনেক আপনি। সময় হয়ে ওঠে। তবে সেই জায়গা থেকে তাকে আমি অনেক বুঝিয়ে ব্যাপারগুলো সবকিছু ঠান্ডা মাথায় তাকে হ্যান্ডেল করে যে বিষয়টা এইভাবে না এইভাবে, এরকম করলে এরকম হবে, মানে অনেকটা সময় আপনাকে দিতে হয়েছে, কিন্তু আপনি তাকে সাকসেসফুল মানিয়ে হয়েছেন। নিয়েই আমি লাইফে রান করেছি। তাকে ছাড়া কোনো কিছুই আমি বাহ, মানে জোর চমৎকার। করে, একটা জিনিস হয় না যে সে আমার প্রতি অনেক রাগ, মন খারাপ, বিরক্তি কেন নিয়ে বিরক্তি তারপরে আপনি নিয়ে, করছেন বা সেটা না। অনেকটা তার ভিতরে অনীহা না এই কাজটা। তো অনেক সময় দেখেছি যে তার ভিতরে হয়তো বা কিছু কষ্ট লুকিয়ে আছে, আমি জিজ্ঞেস করেছি, সে বলেছে যে না এই জিনিসটা এইভাবে এইভাবে। আমি তাকে বুঝিয়ে যখন বলেছি তখন কিন্তু সে এই জিনিসটা বুঝতে পেরেছে, না ওকে ডান, ঠিক আছে। আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল এবং আপনি কিভাবে তা মানে সামলেছেন? আমার জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমার বিয়ের পরে যখন আমি কনসিভ করেছিলাম, ওই 3টা বাচ্চা 3 বছর মানে 3.5 বছর, হ্যাঁ পর যখন 3.5 বছর আমার 3টা বেবি হয়ে যায়, তখন আমি নিজেও একটা বেবি আর কি। তো ওরা মানে জমজের মতো অবস্থা হ্যাঁ, আমার বাচ্চাগুলো। অনেক ছোট সময়ে বিয়ে হয়ে যায়, খুব অল্প সময়ে। তো ক্লাস 8 থেকে যখন বিয়ে হয়ে যায়, তো সেই সময়ে মানে বিয়ের কয়েক মাস পরে শুনতে পারি, মানে জানতে পারি, যে বুঝতে পারি যে আমি কনসেপ্ট করেছি। তো সেই জায়গা থেকে পর প্রথম বেবি হওয়ার পরে তৃতীয় বেবি হওয়ার পরে থার্ড বেবি, তো 3টা বেবি যখন পর হয়ে যায়, তো সেই বেবিদেরকে সামলানো আমার পক্ষে আসলে খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। পরিবারের সবাই ছিলেন না, আপনার শাশুড়ি কিংবা ননদ? আসলে ওই সময়টা আমি মানে একাই আপনাকে হ্যান্ডেল ওই করা সময়টা লেগেছে। মনে হলে এখনো আমি নিজে ভাবি যে আমি পেরেছি আসলে। পেরেছেন, যাক। সফলতার সংজ্ঞা আপনার কাছে কি, সংজ্ঞাটা? সফলতার সংজ্ঞা মানে কি আপু, একটা জিনিস আমি আমাকে দিয়ে ফিল করি যে যে কোনো জায়গায় যদি মানুষ একটা জায়গায় ইনভলভ হতে চায়, অবশ্যই তাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি যে জিনিসটা মানে যে কেউ হোক না কেন, সেখানে যদি একটা মানুষ লেগে থাকে, পরিশ্রম করে, অবশ্যই সেখানে সফলতা আসবে। কিন্তু একটা জায়গায় আমি শ্রম দিলাম কিছুদিন, 2 দিন, 5 দিন, আমার সফলতা আসলো না, সে মনে করছে আমি অনেকটা টাইম দিয়ে ফেলেছি। নো, আরো টাইম দরকার। যেটা করতেছে সেটা তাকে বুঝতে হবে যেটা আমি প্রপারলি করতে পেরেছি কিনা। প্রপারলি যখন একটা মানুষ করতে পারবে, তখন যদি সে মনে করে যে হ্যাঁ আমি প্রপারলি করে যাচ্ছি কিন্তু আমার সফলতা আসছে না ওইখান থেকে, তখন সে হয়তো বা অন্য একটা জায়গায় মুভ করতে পারে। কিন্তু তার আগে না, যতক্ষণ পর্যন্ত আমি নিজে ইন্সপায়ার না হব যে না আমি এই জিনিসটার মধ্যে মানে 100% দিতে পারিনি, ততক্ষণ পর্যন্ত তার লেগে থাকতে হবে যে আমি 100% দিয়েছি কিন্তু তারপরেও আমার সফলতা আসছে না। আমি এতটুকু বিশ্বাস করি যে কোনো মানুষ যদি কিনা যে কোনো জিনিসের প্রতি ফোকাস করে এবং কি সেটা 100% দেওয়ার চেষ্টা করে, অবশ্যই সেখানে সফলতা আসবেন। আর একটা জিনিস হচ্ছে যে আমরা মুসলমান, আমার মনে হয় যে আমরা মানুষ, আল্লাহ তাআলা এমন কোনো কিছু সৃষ্টিই করেন নাই যেটা মানুষ আমরা পারবো না। অবশ্যই সৃষ্টির জীব আমরা। হ্যাঁ, হয়তো কারো ইচ্ছা শক্তিটা একটু বেশি থাকে, কারো ইচ্ছা শক্তিটা একটু কম থাকে, কারো একটা জায়গায় সময় বেশি দিতে চায়, কেউ একটু কম দিতে চায়, কম নিয়ে কাজ করে। ওই কম নিয়ে কাজ মানে অধৈর্য যেটাকে বলা যায়। ধৈর্য নিয়ে কাজ করতে হবে, জীবনে ধৈর্যের কোনো বিকল্প নেই। আপনি সংসার করতে যাবেন তবুও ধৈর্য লাগবে, বাচ্চা মানুষ করতে গেলেও ধৈর্য লাগবে, পড়াশোনা করতে গেলেও ধৈর্য লাগবে, মেকআপ ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে অবশ্যই ধৈর্য লাগবে। অবশ্যই ধৈর্যের বিকল্প নেই এবং পরিশ্রমী হতে হবে, আপনি যে প্রফেশনে থাকেন না কেন, বা আপনি নিজের ব্যক্তিগত জীবনেও পরিশ্রমী হতে হবে এবং ধৈর্য রাখতে হবে। আচ্ছা, নতুন যারা আসবে আপনাদের এই প্রফেশনে, তাদের জন্য আপনার কি পরামর্শ?
নতুন যারা আসবে তাদের জন্য পরামর্শ হচ্ছে একটাই যে তোমরা আসো, এসে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। যে ট্রেনার আছে যার কাছে শিখবা, যে যার কাছে শিখবে সে মানে ভিতরে কোনো কিছু লুকিয়ে রাখা যাবে না। যে আমি একটা জিনিস বুঝিনি তারপরে বারবার আমি ট্রেনার কাছে জিজ্ঞেস করলে সে কি মনে করবে যে আমি এটা বলা যাবে না, তার মানে সে পুরাটাই জানতে হবে তাকে। হ্যাঁ, তার বারবার পুরাটাই প্রশ্ন জানতে করবে, হবে। ট্রেনার কিন্তু রাগ হয় না, ট্রেনার বরঞ্চ খুশি হ্যাঁ, হয়। যেমন আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করি। আপনি একটা মেয়েকে সাজাচ্ছেন বা একটা মডেলকে সাজাচ্ছেন, তখন ওই মডেলকে সাজাতে গিয়ে আপনি বেসটাই নষ্ট করে ফেললেন, প্রপারলি কাজটাই জানলেন না। কিন্তু আপনি এই জায়গায় সেই জায়গায় কত জায়গায় আপনি কোর্স করে ফেলছেন, কিন্তু কাজটাই প্রপারলি জানছেন না, শিখছেন না। আবার একটা ট্রেনারের কাছে যখন আমি যাচ্ছি, সেখানে আমার মনে হচ্ছে এই প্রশ্নটা আমি একবার করে ফেলছি, কিন্তু সেই প্রশ্নটা আবার কিভাবে করব? নয়, সেই প্রশ্নটা বরং আরো 2 বার করো, কোনো সমস্যা নেই, ট্রেনার কখনোই বিরক্ত হয় না। আমি মনে করি যে কেউ আমার কাছে শিখতে আসলে সে যে পর্যন্ত না শিখে একটা কাজের মধ্যে হাত দিবে আমার শান্তি লাগবে না। মানে তুমি জিজ্ঞেস করো আমাকে, একবার না 10 বার জিজ্ঞেস করো, আমি প্রশ্ন মানে আনসার দিতে প্রস্তুত। কারণ যে কাজের জন্য সে আসছে শেখার জন্য, সে যদি প্রপারলি আমাকে মানে একটা প্রে করি তো সে আসছে, তো সেই কাজটা যদি আমি পরিপূর্ণভাবে তাকে না শিখাই, সে যদি না শিখে যায়, আমারও তো একটা নাম যে কার কাছে শিখেছে। না, অবশ্যই পরবর্তীতে সে যদি অন্য কারোর উপর অ্যাপ্লাই করে, তখন সেটা যদি ভালো না হয়, আপনি কার থেকে ট্রেন্ড হয়েছেন, আমি নুসরাত আপার থেকে হয়েছি, ড্রাইভারটা কিন্তু আপনার ঘাড়ে পড়েছে। সো আপনিও যখন ক্লাস নেন এই বিষয়গুলো মনে হয় বলেন স্টুডেন্টদের যে যার যা জানার আছে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। আরেকটা জিনিস হয় কি যে অনেকের মোটামুটি একটা ধারণা থাকে, যেমন আমি ছোটবেলা থেকে মেকআপ নিয়ে একটু নাড়াচাড়া করতে পছন্দ করতাম। আমি না ছোটবেলা থেকে একটু মানে পরিপাটি হয়ে থাকা বা একটু সাজুগুজু করে থাকা, তো এগুলো নিয়ে আমি পছন্দ করতাম। তো ওই জায়গা থেকে না আমার এত বেশি টাইম লাগেনি, মানে আমি খুব তাড়াতাড়ি ধরতে পেরেছি। তো চর্চায় ছিলেন যার কারণে এটা পেরেছেন। তো অনেকেই দেখা যায় কি যে অনেকের জায়গা থেকে কেউ ওই মেকআপ নিয়ে নাড়াচাড়া করতে করতে মানে প্রপারলি মানে বেসিক জিনিসটা হাফ হলেও জেনে আসে, কিছু তো জেনে আসে, হয়তো ইউজের ব্যাপারটা বা কোনটা কিভাবে কি অনেক কিছুই জানে না, বাট অনেক কিছুই জানে। আবার অনেকেই হয় কি যে জীবনে কোনোদিন মানে মেকআপের মও জানে না। আসলে কিছু তো জেনে আসতে হবে, একদমই না জেনে আসলেও সে তো আমার কাছে শিখতে আসতে, অবশ্যই তাকে আমি বেসিকটা শেখাবো। কিন্তু একটা জিনিস হয় কি যে বেসিকটা শিখতে হলে আপনার অনেকটা মানে বেসিক হচ্ছে যে অনেক দূর পর্যন্ত লম্বা একটা টাইম, হ্যাঁ, আর অ্যাডভান্স হচ্ছে যে ছোট একটা টাইম নিয়ে করলেও সেটা শেখা যাবে। কিন্তু প্রপারলি কাজটা করতে গেলে অবশ্যই আগে বেসিকটা জানতে হবে। কারণ কি যে আগে ছোট থেকে বড় হও, বড় থেকে তো তুমি বড় এটা হতে হয় না, এটা সম্ভব না। সেটাই। সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে আপনি কি ভাবেন? এটা কি মেকআপ ইন্ডাস্ট্রির জন্য বর না অভিশাপ, আশীর্বাদ না অভিশাপ? সোশ্যাল মিডিয়া এখন আগের মতো নেই, তবে অবশ্যই যদি প্রপার ওয়েতে কাজ করা যায় অবশ্যই সেটা ভালো। কারণ এখন আমরা সবাই স্মার্ট বাংলাদেশ বলি এগিয়ে আছি, সবাই মানে স্মার্টফোন চালাচ্ছি, কেউ একটা পেজ ওপেন করলে সেটার মাধ্যমে মানুষ আমাদেরকে চিনছে, জানছে, আমরা যে প্রপার কাজটা করতে পারছি। তবে রং ওয়েতে যদি কেউ ফোনটাকে ইউজ করে, সোশ্যাল মিডিয়াকে ইউজ করে, তবে অবশ্যই সেটা খারাপ। সেটা সব ক্ষেত্রে যে যেভাবে নিবে সোশ্যাল মিডিয়া, যেভাবে নিবে সেইভাবে আসলে প্রচার হবে, সেইভাবে। আচ্ছা, এখন কিন্তু আমরা টক উইথ নাহারের হচ্ছে র‍্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাচ্ছি। এটা হচ্ছে ফান অ্যান্ড কুইক সেগমেন্ট, মানে আপনাকে খুব দ্রুত উত্তর দিতে হবে এক কথায়। ওকে। সাজাতে বেশি পছন্দ করেন ব্রাইডাল না ফ্যাশন লুক? দুইটাই। প্রিয় মেকআপ ব্র্যান্ড? হুদা বিউটি। ওয়াও। সবার অজানা একটা ট্যালেন্ট আপনার, কেউ জানে না আপনার ওই ট্যালেন্টটা? আমার নিজের ভিতরে অনেক কিছু আছে, বাট অনেকেই জানে না। একটা ট্যালেন্ট বলুন। খুব ভালো রাঁধতে পারেন?
হ্যাঁ, ভালো রান্না করতে পারি অবশ্যই। দর্শক উনি কিন্তু মজার রান্না করে, চলেন ওনার বাসায় দাওয়াতে যাবো একদিন। কবে দিবেন আমাদের দর্শকদের এমনকি দাওয়াত? আমার হাজবেন্ড সবসময় বলে আমার রান্না ছাড়া তার আসলে ভালো লাগে না। তাই না? আমার বাবার বাড়ি গেলে আমার মায়ের হাতের রান্নাটা অনেক পছন্দ করে, আর এদিকে আমার রান্নাটা আপনার পছন্দ। প্রিয় রং? ব্ল্যাক। সাজানোর সময় মিউজিক লাগে না, না নীরবতা? মানে হইচই পছন্দ না নীরব ভাবে সাজান? নীরব ভাবে সাজাতে পছন্দ করি, তবে যদি মিউজিক থাকে তবে একদম মনের মতো মিউজিক হতে হবে। আচ্ছা, উল্টাপাল্টা আচ্ছা। কোনো মিউজিক না, ওটা আরো ব্রেনের বেশি এফেক্ট প্রেসার করে। পড়ে। কারণ হচ্ছে যে মেকআপ করতে গেলে আমাদের মানে সব সময় মাইন্ড ফ্রেশ করে তারপর হচ্ছে মেকআপটা প্রপারলি করতে করতে হয়। হয়। সবচেয়ে মজার বা অপ্রত্যাশিত কাস্টমার এক্সপেরিমেন্ট আছে নাকি এরকম? হ্যাঁ আছে, আমি একটা মেয়েকে সাজাতে গিয়েছিলাম, মানে বারবার ফোনে আমি সবাইকেই বলি মানে বারবার ফোনে ডিস্টার্ব করা। সাজাতে গেলে হয় না যে অনেক ফোন আসে, ফোন কানে নিয়ে কথা বলা, আবার আমি সাজাচ্ছি, আবার হচ্ছে যে চোখ দিয়ে পানি পড়া, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের বারবার আয়না দিয়ে মুখ দেখা। মানে একটা এগুলা সময় দেখবেন আপনিও, যখন আমরা বেস মেকআপটা করব তখন কেমন লাগে দেখতে নিজেকে। তখন তো Proper- ওইটা লাগবে না ভালো, হ্যাঁ, হ্যাঁ। পুরাটা সাজ হলে মানে তখন বোঝা যাবে। ভূতের মতন একটা বিষয়, মানুষ বলে যে ভূতের মতো লাগছে। প্রপারলি একদম যখন মেকআপটা শেষ করবে তখন কিন্তু যেরকমটা দেখা যায়, বেস মেকআপটা করতে গেলে ওরকমটা তখন দেখা যায় না। তো ওই একটা ছিল অভিজ্ঞতা ওরকম হয়েছে অভিজ্ঞতা আপনার। ওইখান থেকে আসলে। আপনার কাছে বেস মেকআপ না আই মেকআপ কোনটা বেশি ইম্পর্টেন্ট? অবশ্যই দুইটাই ইম্পর্টেন্ট, কারণ আপনি বেসটা করতে গেলে আই মেকআপটা খারাপ হলে দেখতে ভালো লাগবে না, আবার বেস মেকআপটা যদি খারাপ হয় তাহলে পুরা মুখটাই আসলে দেখতে খারাপ লাগবে। তো মোস্ট ইম্পর্টেন্ট পুরা মেকআপটাই আমি তবে প্রাধান্য বেসটা দিই। আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট, বেজের পরে আমি তো আপনি আইটা দিচ্ছেন। হ্যাঁ, বেসটা ইম্পর্টেন্ট, তবে আই মেকআপটা আপনি স্মুথলি কিছু একটু টাচ আপ করতে হবে। করলেও হয়ে যায়, বাট বেস মেকআপটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। তবে আমার মনে হয় মেকআপের প্রত্যেকটা পার্টি ইম্পর্টেন্ট, রাইট, হ্যাঁ, ইউ আর রাইট। প্রত্যেকটা পার্ট আমি কোনোটা আসলে বাদ রাখতে পারবো না যে না এই না, জিনিসটা এটা আসলে ইম্পর্টেন্ট ছোট না। ছোট জিনিসগুলো আপনাকে হ্যাঁ, হ্যাঁ। নিখুঁত আমি করে একটা হচ্ছে করতে বেস হবে। মেকআপ আপনি ভালো করে আমি করে দিলাম, কিন্তু সেই মেয়েটা মানে যে বেস মেকআপটা নিজে নিজে করলো, সে যদি আসলে আই লুকটা ওরকম ভাবে নাই করতে পারে তাহলে বেজেরও কোনো মানে ইয়ে বেস থাকে না, দিয়ে সে গুরুত্ব কি থাকে না। করবে? আচ্ছা, পছন্দের জায়গা ছুটি কাটাতে কি পছন্দ করেন, পাহাড় না সমুদ্র? সমুদ্র। ওয়াও, পানি পছন্দ? সাঁতার জানেন? হ্যাঁ, কাটেন নাকি? হ্যাঁ প্রচুর, মানে ছোটবেলা হচ্ছে যে আমি নদীতে যখন গোসল করতাম দেখতাম যে এই এই পার থেকে ওই পার এক ডুব দিয়ে চলে যেতে তাই? পারতাম। বাবা, এখন ভয় করে। ও এখন মনে হয় অনেকদিন ওইভাবে করা হচ্ছে হ্যাঁ, না এই জন্য, না? এখন ভয় করে। এখন পানি দেখলে মনে হয় কি আমি পানিতে গেলেই মনে হয় কিছু একটা আমাকে টান দিয়ে নিয়ে চলে যাবে, এরকম অনেক মানে ভয়। বড় হয়ে এই ভয়টা হয়েছে, হ্যাঁ। কিন্তু ছোটবেলায় তবে একদম চলে পানিতে গিয়েছে। পড়ে গেলে অবশ্যই তো বাঁচার চেষ্টা করব, যদি কেউ হ্যাঁ, তখন ইচ্ছাকৃতভাবে মেরে ফেলার জন্য পানিতে ফেলে দেয়। না না না, এত সুন্দর মানুষকে দর্শক কে মারবে বলুন? দেখতে তো কত প্রিটি লাগছে, এবং উনি নিজে মানুষকে সাজান সুন্দর করে, সবাই তো সাজতে পছন্দ করেন। তো এই ধরনের মানুষ তো আমাদের দরকার, তাই না, লাইফে? আচ্ছা, আপনার প্রিয় মেকআপ ট্রেনিং সেশন কোথায় হয়েছে? উজ্জ্বলা। উজালা। আচ্ছা, এটা কতদিন আগে, কত বছর আগে? অনেক দিন হয় না, উজ্জ্বলা বেশি দিন হয় না, তবে প্রিয় জায়গাটা ওখানেই বলবো। ওখানে আচ্ছা। দীর্ঘদিন আমার হচ্ছে বেসিকটা শেখা ওইখান বাহ। থেকে। আপনি আফরোজা যদি, পারভিন ম্যাম, হ্যাঁ বুঝতে পেরেছি, ওনার এটা আমরা প্রায়ই ওনাকে দেখি হ্যাঁ বিভিন্ন উনি তো বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে অনেক বড় নারী উদ্যোক্তা, এমনকি অনেক বড় প্ল্যাটফর্ম জুড়ে উনি আছেন। তো এখানে আসলে অনেক দিন যাবত ওখানে শেখা, লেভেল 2টা ওইখান থেকে কমপ্লিট করা, তারপরে অনেক হচ্ছে যে হয় না অনেক ফ্রেন্ড সার্কেল নিয়ে গড়ে ওঠা, সবার সাথে পরিচয় হওয়া, আমি কারো প্রিয় হয়ে ওঠা বা কেউ আমার প্রিয় হয়ে ওঠা, ওই জায়গাটা সেটা ঠিক ভালো আছে। লাগার একটা জায়গা ছিল। আপনি যদি মেকআপ আর্টিস্ট না হতেন তাহলে আপনি কি হতেন? বিমানবালা। তাই? বাহ, খুবই স্মার্ট জব। মানে আপনি দুইটাতে, আপনি আমি যেখানে কোর্সও যাবেন করেছিলাম। স্মার্ট কিড। আমি বিমানবালার কোর্স করেছিলাম ঢাকাতে, জব আচ্ছা A1 আচ্ছা এ। আচ্ছা। তো সেইখান থেকে আসলে দেখলাম কি যে আমি অতটা লং না, হাইটটা একটু চাই বেশি। তারপরেও আমাকে যে পাইলট ছিলেন উনি আমাকে খুব করে বলেছিলেন যে তোমাকে চাই আসলে,
তুমি আসো, তুমি যদি প্রপারলি তোমার মানে এক্সামটা ফুলফিল ভাবে দিতে পারো বা প্রপার কাজটা তুমি করতে পারো, নট ফ্যাক্ট, ওটা করা যাবে। তো তখন আমার মনে হলো কি, বাসায় কথা বললাম, আমার হাজবেন্ড রাজি না, বললো যে একটা জায়গায় তুমি ল্যান্ড করবা, সেখানে 7 দিন থাকতে হবে বা 10 দিন থাকতে হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। হয় না, দেশের বাইরে যখন ল্যান্ড করবে তখন তো ওই দিন গিয়ে আর ওই দিন আসা সম্ভব না। হ্যাঁ, হুম। তো একটা দেশের বাইরে যখন একটা মানে বিমান ল্যান্ড করবে, তখন ওইখান থেকে আসলে মানে ওই যে 7 দিন বা 15 দিন পরে বাংলাদেশে আসা, মানে ব্যাক করা, তো ওই জিনিসটা পছন্দ না। মানে ওনার কথা হচ্ছে তুমি বাসায় থেকে করো, তুমি তোমার কাজটা প্রপারলি করো, কিন্তু কোনো জায়গায় থেকে দীর্ঘদিন, ওই যে বলেন একটু হারানোর ভয় আর কি। না, বাচ্চাগুলোর তো একটা ব্যাপার আছে, তাই না? ওরা মার সাথে অ্যাটাচ, হুম, ওদেরও একটা দেখাশোনার ব্যাপার। আসলে বাচ্চা যখন ছোট থাকে, তখন আমরা যারা নারীরা আছি, আমরা কিন্তু কি করি, বড় বড় জব ক্ষেত্রেও যদি থাকি, আমরা অনেক শিক্ষিতই হই না কেন, আমরা জবটা কিন্তু ছেড়ে দিই। আমার বাচ্চাকে প্রপার ভাবে বাচ্চার গ্রোথের জন্য অবশ্যই মাকে থাকতে হবে বাচ্চার সাথে। এভাবেই কিন্তু একটা বাচ্চা সুন্দর মতো বেড়ে ওঠে, যার কারণে আপাও এভাবেই তার 3 বেবিকে মানুষ করেছেন। তো হচ্ছে নুসরাত, আমরা কিন্তু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। গল্প করতে করতে কোন সময় যে এতটা সময় গেল আসলে বুঝতে হ্যাঁ পারিনি। হ্যাঁ সেটাই। তো হচ্ছে তোমার জীবন, তুমি করেই বলছি, কথা বলতে অবশ্যই, বলতে অবশ্যই। তোমার আমি জীবন, এমনিতেও তোমার অনেক ছোট। সংগ্রাম এবং তোমার যে ছোট ছোট সুন্দর অনুভূতি, স্বপ্নগুলো সত্যি আজকে আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের টক উইথ নাহারে আসার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো লাগলো 21 সংবাদকে, কারণ আমাকে এখানে গেস্ট হিসেবে ডাকার জন্য আমি অনেক হ্যাপি, আসলে অনেক ভালো লাগলো শোতে এসে, বিশেষ করে আপনার সাথে দেখা হয়ে গেল। ভালো লাগলো, আসলে সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগলো। আচ্ছা, আবার নতুন কোন আয়োজনে আবারও দেখা হবে আমাদের। ইনশাআল্লাহ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কিন্তু এখন বিদায় নেয়ার পালা, অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি উপস্থিত হব। তো আগামী বুধ ও বৃহস্পতিবার বিকেল 4টায়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টক উইথ নাহারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।